আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রাজনীতির পর্দার আড়ালের এমন কিছু ঘটনা নিয়ে আলাপ করব, যা সাধারণ দৃষ্টিতে হয়তো কেবল একটি সফর বা সাধারণ বৈঠক মনে হতে পারে। কিন্তু এর গভীরে তাকালে দেখা যায় এক বিশাল ভূ-রাজনৈতিক সমীকরণ। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিষয়টি খেয়াল করেছেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক হঠাৎ করেই দিল্লি উড়ে গেছেন। এই সফরটি কেন? এর পেছনের কারণ কি? এবং ঠিক নির্বাচনের আগে এই ধরনের দৌড়ঝাঁপ আসলে কিসের ইঙ্গিত বহন করে? আজ আমরা এই বিশ্লেষণগুলোর একদম গভীরে গিয়ে জানার চেষ্টা করব। শুরুতে একটু সময়টার দিকে নজর দেওয়া যাক। রাজনীতির মাঠে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ। গত 17ই জানুয়ারি 2026 এই তারিখে সারা কুক বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে একজন প্রভাবশালী কূটনৈতিকের বৈঠক হওয়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু অস্বাভাবিক হলো ঠিক তার দুদিন পরের ঘটনাটি। 19শে জানুয়ারি রাত 9:30টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চেপে তিনি সোজা চলে গেলেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এখন প্রশ্ন হলো, একজন ব্রিটিশ হাই কমিশনার যার কর্মস্থল ঢাকা, তিনি কেন হঠাৎ দিল্লি যাবেন? তিনি তো চাইলেই লন্ডনে নিজের সদর দপ্তরেও যেতে পারতেন বা ফোনেই আলাপ সেরে নিতে পারতেন। কিন্তু না, তিনি সশরীরে দিল্লি গেলেন এবং সেখানে গিয়ে তিনি অলস সময় কিন্তু কাটাননি। বরং বলা যায় তিনি এক প্রকার ম্যারাথন বৈঠক করেছেন। এই সফরটি কোনো পূর্বঘোষিত সরকারি সফর ছিল না, বরং এটাকে এক প্রকার অপ্রকাশিত বা গোপন মিশন বলা যেতে পারে। আর এই গোপনীয়তাই আমাদের মনে কিন্তু নানা প্রশ্নের জন্ম দেয়। দিল্লিতে গিয়ে তিনি কাদের সঙ্গে দেখা করেছেন, সেই তালিকাটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তিনি দেখা করেছেন রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে। আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা রিভা গাঙ্গুলিকে অবশ্যই খুবই ভালোভাবে চিনেন। তিনি ঢাকায় ভারতের হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি কেবল একজন কূটনীতিক নন, বাংলাদেশের রাজনীতির অলিগলি, এখানকার নেতাদের মন মানসিকতা এবং ভারতের সাউথ ব্লকের চিন্তাভাবনা সবকিছুই তার নখদর্পণে। রিবা গাঙ্গুলির সঙ্গে সারাগকের বৈঠক মানে হলো ব্রিটেন আসলে বুঝতে চাইছে ভারত এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে। এরপর তিনি কথা বলেছেন শ্রী রাধা দত্তের সঙ্গে। শ্রী রাধা দত্ত একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যার গবেষণার মূল বিষয় হলো এই অঞ্চলের ভূ রাজনীতি। তিনি কথা বলেছেন ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর ডিপ্লোম্যাটিক এডিটর কল্লোল ভট্টাচার্যের সঙ্গে। এমনকি সাবেক কূটনীতিক এস কুমারের সঙ্গেও তার বৈঠকের কিন্তু কথা শোনা যাচ্ছে। অর্থাৎ সারা কুক কেবল সরকারি আমলাদের সাথেই কথা বলেননি, বরং তিনি ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং সাবেক কূটনীতিকদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন। তিনি আসলে একটি কমপ্লিট পিকচার বা পূর্ণাঙ্গ চিত্র পেতে চাইছেন। এখানে একটি বিষয় খুব পরিষ্কার। ব্রিটেন বা পশ্চিমা বিশ্ব এটা খুব ভালো করেই জানে যে বাংলাদেশকে নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করতে গেলে ভারতকে বাইপাস করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। ভৌগোলিক কারণেই হোক বা ঐতিহাসিক কারণেই হোক, বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটি বড় প্রভাব সবসময়ই ছিল, আছে এবং অবশ্যই থাকবে। এখন নির্বাচন সামনে, একটি অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার ক্ষমতায় আছে। নির্বাচনের ট্রেনও কিন্তু ইতিমধ্যে চলতে শুরু করেছে। কিন্তু এই ট্রেনের গন্তব্য আসলে কোথায়? পশ্চিমারা কি বিএনপির দিকে ঝুঁকছে, নাকি তাদের অন্য কোনো পরিকল্পনা আছে?
আবার ভারতই বা কি ভাবছে? তারা কি আগের মতোই কোনো নির্দিষ্ট দলের উপর বাজি ধরবে? নাকি তারাও তাদের নীতি পরিবর্তন করছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মূলত সারা কোকের এই ঝটিকা সফর। আপনারা জানেন বিগত বছরগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং পশ্চিমাদের অবস্থান সবসময় এক বিন্দুতে ছিল না। অনেক সময় তাদের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাথে ভারত বাংলাদেশের বিষয়ক নীতিতে কিছুটা দূরত্ব ছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। শেখ হাসিনা সরকার পতনের পর বা ক্ষমতার পট পরিবর্তনের পর এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা কিন্তু তৈরি হয়েছে। এই নতুন বাস্তবতায় ভারত হয়তো কিছুটা ব্যাকফুটে ছিল বা তারা চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। কিন্তু এখন মনে হচ্ছে ভারত আবার সক্রিয় হচ্ছে। আর ব্রিটেন চাইছে ভারতের এই সক্রিয়তা বা তাদের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে। একটি ইন্টারেস্টিং তথ্য হলো দিল্লিতে সারা কুকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ দূতের সাক্ষাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিভিন্ন সূত্র বলছে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক কোনো বিশেষ দূত বা মার্কিনের রাষ্ট্রদূত এরিক গার্ডসেটির সাথেও তার আলাপ হয়ে থাকতে পারে। যদি তাই হয় তবে বিষয়টি আর কেবল ভারত ব্রিটেনের মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে আমেরিকাও যুক্ত। অর্থাৎ ঢাকা, দিল্লি, লন্ডন এবং ওয়াশিংটন, এই চার বিন্দুর সংযোগ ঘটছে দিল্লিতে। এর মানে হলো বাংলাদেশের আগামী নির্বাচন এবং ক্ষমতার পালাবদল নিয়ে বড় কোনো সমঝোতা বা বোঝাপড়া তৈরির চেষ্টা চলছে। এখন আসা যাক দলের কথায়। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা স্থবির। দলের অনেক নেতাকর্মী পলাতক, অনেকে মামলার ভয়ে আত্মগোপনে। মাঠের রাজনীতিতে এখন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় সক্রিয় শক্তি। কিছুদিন আগেও আমরা দেখেছি ভারতীয় হাইকমিশনার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এর মানে কি ভারত বিএনপিকে মেনে নিচ্ছে বা বিএনপির সাথে কাজ করতে ভারত প্রস্তুত? এই প্রশ্নটি কিন্তু এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। দেখুন, বিশ্লেষকদের একটি অংশ এখানে মনে করছেন পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন, হয়তো জামাতে ইসলামী বা ইসলামপন্থী দলগুলোর দিকে কিছুটা ঝুঁকতে পারে। এর পেছনে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকতে পারে। হয়তো তারা মনে করছে এই শক্তিগুলোকে দিয়ে তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু ভারত কি সেটা কোনোভাবে চাইবে? ভারত ঐতিহ্যগতভাবেই সীমান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাদের ভয়ের জায়গা হলো বাংলাদেশে যদি কঠোরপন্থী কোনো শক্তি ক্ষমতায় আসে, তবে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই ভারত হয়তো চাইবে এমন একটি সরকার ঢাকায় আসুক যারা ভারতের নিরাপত্তা নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলবে না। এখানে মূলত সারাগোকের সফরের রহস্য লুকিয়ে আছে। তিনি হয়তো ভারতকে আশ্বস্ত করতে গেছেন অথবা ভারতের কনসার্ন বা উদ্বেগের জায়গাগুলো শুনতে গেছেন। হতে পারে ব্রিটেন এবং আমেরিকা চাইছে বিএনপিকে ক্ষমতায় আনতে, কিন্তু ভারতকে তারা পাশে চায়। ভারতকে বোঝাতে চায় যে বিএনপি ক্ষমতায় এলেও ভারতের স্বার্থ বিঘ্নিত হবে না। আবার উল্টোটাও হতে পারে। ভারত হয়তো তাদের নিজস্ব কোনো ফর্মুলা পশ্চিমাদের সামনে তুলে ধরছে। এই যে পর্দার আড়ালের দর কষাকষি, এটাই এখন চলছে পুরোদমে। আমাদের দেশের সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে নির্বাচন মানেই হলো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে বহু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে নির্বাচনের আগেই কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়ে যায় এবং সেগুলো এই ধরনের কূটনৈতিক টেবিলে হয়। সারাগুকের এই সফর সেই টেবিলেরই একটি অংশ। তিনি যখন ঢাকায় ফিরে আসবেন তখন
তার ব্যাগে করে হয়তো নতুন কোনো বার্তা বা ফর্মুলা নিয়ে আসবেন। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করার মতো, বাংলাদেশের রাজনীতিতে এখন রিকনসিলিয়েশন বা সমঝোতার কথা খুব শোনা যাচ্ছে, কিন্তু এই সমঝোতা কার সাথে? আওয়ামী লীগকে কি রাজনীতিতে স্পেস দেওয়া হবে, নাকি তাদের মাইনাস করেই আগামী দিনের এই রাজনীতি চলবে? দিল্লিতে সারাকুকের বৈঠকে হয়তো এই বিষয়গুলো উঠে এসেছে। রিভা গাঙ্গুলি বা অন্যান্য ভারতীয় নীতি নির্ধারকরা হয়তো ব্রিটেনের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আসলে পশ্চিমাদের ভাবনা কি, বিশেষ করে ব্রিটেনের। রাজনীতিতে একটা কথা আছে, নাথিং ইজ পার্মানেন্ট, বা কিছুই স্থায়ী নয়, সত্যতাও নয়, মিত্রতাও নয়। স্বার্থই হলো এখানে আসল। ভারতের স্বার্থ যদি বিএনপির সাথে মিলে যায়, তবে তারা বিএনপিকে সমর্থন দেবে। আবার পশ্চিমাদের স্বার্থ যদি অন্য কোনো সমীকরণে থাকে, তারা সেদিকেই যাবে। তবে এই মুহূর্তে মনে হচ্ছে সবাই একটি ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথাই বলছে, কিন্তু সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কেমন হবে, তারা কতটুকু সুবিধা পাবে, তা নির্ভর করছে এই যে আন্তর্জাতিক মুরল, এই আন্তর্জাতিক মুরলদের বোঝাপড়ার উপর। সারাকুকের দিল্লি সফরের আরেকটি দিক হতে পারে আঞ্চলিক নিরাপত্তা। দক্ষিণ এশিয়ায় চীন এবং পাকিস্তানের প্রভাব মোকাবেলায় ভারত এবং পশ্চিমা বিশ্ব এখন একজোট হয়ে কাজ করতে চায়। বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের বলয়ে পুরোপুরি ঢুকে না যায়, সে বিষয়ে ভারত এবং পশ্চিমারা একমত। তাই ঢাকায় এমন একটি সরকার তারা চায় যারা ভারসাম্য বজায় রেখে চলতে পারবে। এই ভারসাম্যের ফর্মুলা বের করতেই হয়তো এত আলোচনা এবং এত দৌড়ঝাঁপ। আমরা যারা সাধারণ জনগণ, তারা হয়তো ভাবছি এত কিছু করে কি লাভ, দিন শেষে তো আমাদের ভাগ্য বদলায় না। কিন্তু মনে রাখতে হবে, আন্তর্জাতিক সমর্থন ছাড়া কোনো সরকারই এখন আর টিকতে পারে না বা স্থিতিশীল হতে পারে না। ইউনূস সরকারের উপর এখন নির্বাচনের নানা বিষয় নিয়ে চাপ বাড়ছে। সম্ভবত আন্তর্জাতিক মহল তাদের নিজেদের অবস্থান নির্বাচনের আগে পরিষ্কার করে নিতে চায়। এখন আসলে দেখার বিষয় হলো সারাকুক ঢাকায় ফেরার পর কি ঘটে। তার এই সফরের ফলাফল হয়তো আমরা এখনই দেখতে পাবো না, কিন্তু আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে দেশের রাজনীতিতে যদি বড় কোনো বাকবদল দেখি, যদি দেখি কোনো নির্দিষ্ট দলের প্রতি আন্তর্জাতিক মহলের সুর নরম হচ্ছে বা কঠোর হচ্ছে, তখন আমাদের বুঝে নিতে হবে এর বীজ বোনা হয়েছিল দিল্লির এই বৈঠকগুলিতেই। আরেকটি বিষয় এখানে না বললেই নয়, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ভারত তাদের কূটনৈতিকদের পরিবার কিন্তু বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। এখন ভারত এই ধরনের সিদ্ধান্ত কেন গ্রহণ করলো? এটা কি কোনো যুদ্ধের আগাম সতর্কবার্তা, নাকি কোনো সার্জিক্যাল স্ট্রাইকের আগাম একটি সতর্কবার্তা? এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক মহলে ব্যাপক আকারে ঘুরপাক খাচ্ছে, এবং ভারত যে তাদের কূটনৈতিকদের পরিবার সরিয়ে নিয়েছে, এটা নিয়ে কিন্তু যখন সরিয়ে নিয়েছে তখন থেকে আন্তর্জাতিক মহলে কানাঘোষা, কূটনৈতিক মহলে কানাঘোষা শুরু হয়েছে। এখন ব্রিটেনের যারা আমাদের দেশে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, তারা হয়তোবা ভারতের এই সিদ্ধান্তের পেছনে কি কারণ থাকতে পারে সেটির রহস্য উন্মোচন করতে গিয়েছে। কারণ তারাও কিন্তু তাদের কূটনৈতিকদের বা কূটনৈতিকদের পরিবার যারা রয়েছেন, তাদেরকে কোনোভাবেই অনিরাপদ স্থানে রাখতে চায় না। যদি কোনো ধরনের যুদ্ধের দামামা এখানে তৈরি হয় বা ভারত কোনো ধরনের হস্তক্ষেপ করে, বিশেষ করে উগ্রপন্থী এবং জঙ্গিবাদের বিরুদ্ধে, তাহলে এই যে পশ্চিমা কূটনৈতিক যারা আছেন, তাদের নিরাপত্তাও কিন্তু প্রয়োজন। মূলত এই বিষয়টিও হয়তোবা জানার জন্য, অর্থাৎ ভারত কি ভাবছে, ভারত কি চাইছে, অথবা ভারত কি করতে চলেছে, এই বিষয়টি জানার জন্য সারাকুকের এই ঝটিকা সফর হতে পারে। তবে উনি ফিরে এসে
আসলে কি জানান দেন এবং কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু প্রকৃত বিষয় জানা যেতে পারে। আমরা কেবল আন্দাজ করতে পারি এবং আমাদের তথ্যসমূহের বরাত দিয়ে এই বিষয়গুলোর খুঁটিনাটি তথ্য যাচাই করতে পারি। আমরা সব মিলিয়ে বাংলাদেশে শান্তি চাই, স্থিতিশীলতা চাই। কোনো ধরনের যুদ্ধ কোনো দেশের জন্যই কাম্য নয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।